কাকটাকা ভোর আর কোয়ালার টিপটিপ শব্দ, তার সাথে শীতল বাতাস নিয়ে সকালের আবির্ভাব। চারদিক থেকে ভেসে আসছে কাকের ডাক আর পাখির কিচিরমিচির, তার সাথে গাছ থেকে পড়া কুয়াশার টিপটিপ শব্দ। ভোরের আলো এখনও ফুটেনি, বাহিরে আবছা আলো। এই অন্ধকার ভোরে আবরার আর আনায়া বের হয়েছে হাঁটার উদ্দেশ্যে। সকালের মর্নিং ওয়াক স্বাস্থ্যের জন্য ভালো হলেও এই মুহূর্তে আনায়ার শরীরটা সায় দিচ্ছে না। মনের জোরে এসেছে, আবরার হাজারবার না করলেও সে শোনেনি, জোর করে নিয়ে বের হয়েছে। বাসার দরজা পেরোতেই শিশির ভেজা ঘাসে পা পড়তেই শরীর কাটা দিয়ে ওঠে আনায়ার। আবরার সেদিকে তাকিয়ে মুখ দিয়ে চ শব্দ করে। আনায়া আবরারের গম্ভীর মুখের দিক তাকিয়ে ফিক করে হেসে তার শরীর দেখতে ইশারা করে। পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ প্যাটেট করে দিয়েছে আবরার। হাতে পায়ে মোজা, মাথার কান ঢাকা টুপি, গায়ে উলের মোটা গেঞ্জি, তার উপর লম্বা চাদর দিয়ে সারা গা মুড়িয়ে দিয়েছে আবরার। আনায়া ফিক করে হেসে বলে, শরীরের পানি পড়লেও ঠান্ডা লাগবে না, একদম প্যাকেটের ভেতরে আছি। তার কথার পৃষ্ঠায় আবরার কিছু বলেনি, হাত ধরে বাহিরে এগিয়ে যায়। চারদিকে অনেকটা আলো ছড়িয়েছে সবে। দুই দম্পতি এই আবছা আলোয় হেঁটে যাচ্ছে নিস্তব্ধ নির্জন রাস্তা নিয়ে। চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। শীতের সকালে প্রিয় মানুষের হাত ধরে হাঁটা এক অন্যরকম অনুভূতি। কুয়াশায় ঢাকা পড়া রাস্তা, ঠান্ডা বাতাস আর প্রিয় মানুষের উষ্ণ হাতের স্পর্শ, সব মিলে একটা মিষ্টি অনুভূতি। মনে হয় যেন পৃথিবীর সব সুখ এই মুহূর্তে এসে ধরা দিয়েছে। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রিয় মানুষের সাথে কথা বলা, হাসি ঠাট্টা করা, এই সব কিছুই একটা অন্যরকম মজা। এই মুহূর্তগুলো মনে থাকে চিরকাল, আর মনে করিয়ে দেয় জীবনের সেই সুন্দর সময়গুলোর কথা। হাঁটাহাঁটি করতে করতে প্রায় বেশ অনেকটা সময় চলে যায়। আনায়া প্রায় ক্লান্ত হয়ে পড়েছে, তাও সে এত তাড়াতাড়ি বাড়িতে যাবে না, আরও কিছু সময় হাঁটতে যায়। আবরার ধমক দিতে গিয়েও থেমে গিয়েছে, গলার স্বর কিছু নরম করে বলে, আজ ইয়ামিনের রিসেপশন, বাড়িতে লোক আসবে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে যান। আনায়া আর কথা বাড়ায় না, দুইজনের টং দোকান থেকে চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৯টা। ঘরের জানালা ভেদ করে সোনালি সূর্যের আলো আছড়ে পড়ছে মারিয়ার মুখে। রোদের তীক্ষ্ণ আলো মুখে পড়তেই পিটপিট করে চোখ খোলে মারিয়া। শরীরের উপর ভারী কিছু অনুভব করতেই চোখ পড়ে তার উপরে মুখ গুজে ঘুমিয়ে থাকা ইয়ামিনের দিকে। ইয়ামিনের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে গলায়। মারিয়া পরপর কয়েকবার ঠেলে এক সাইডে সরিয়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। মারিয়ার ধাক্কায় ঘুম ভেঙে যায় ইয়ামিনের। ঘুম ঘুম চোখে শার্ট শরীরে জড়িয়ে দৃঢ় পায়ে দুলতে দুলতে এগিয়ে আসে দরজার দিকে। দরজা খুলতেই ধাম করে কিছু পড়ার শব্দে ভয় পেয়ে বুকে কয়েকবার থুথু দেয় ইয়ামিন। চোখ দুইটা খোলে সামনে তাকাতেই চোখ যায় রাতুলের দিকে। তুই কাল সারা রাত এইখানে বসেছিলি? রাতুল দাঁত কেলিয়ে টানটান হয়ে দাঁড়িয়ে পড়ে। হুঁ, ছিলাম। আম্মা কই একটু ডাক দে দেখি বেচারিকে। ইয়ামিন ভ্রু কুচকে তাকিয়ে কিছু সময় নীরব থেকে বলে, তোর মা উপরে দুতলায়। আরে ইয়ার, আমার ২ নাম্বার আম্মার কথা বলছি বাল। মারিয়া আমার ২ নাম্বার আম্মা, আর তুই আজ থেকে ২ নাম্বার আব্বা। যে বন্ধু বিয়ে করবে সেই আমার আব্বা। ইয়ামিন দাঁত কিরমিরিয়ে তাকায়। এই কথা মারিয়া শুনলে কেঁদে কেটে এক করে ফেলবে সব। ইয়ামিন আকুতি ভরা কণ্ঠে বলে, ভাই, আল্লাহর দোহাই লাগে, আমারে আব্বা ডাক সমস্যা নাই, কিন্তু মারিয়াকে আম্মা ডাকিস না, বেচারি চেদে ফেলবে। রাতুল চোখের উপরের অংশ চুলকে সামনে ইয়ামিনের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। ব্যঙ্গাত্মক স্বরে বলে ওঠে, বউয়ের দেওয়া চিহ্ন নিয়ে ঘুরছিস? গোসল করিসনি, নাকি আমাদের দেখানোর জন্য রেখে দিয়েছিস? ইয়ামিন চোখ দুইটা বড় বড় করে ফেল, যেন গোসলের কথা বলে বড়সড় অন্যায় করে ফেলেছে রাতুল। সে টেনে টেনে ছন্দ আকারে বলে, গোসল? আর না, শীত, আমার লাগছে, তোমার না। সালা, এই জন্য তো বলি, কিরে ইঁদুর পচা গন্ধ করে কই, ছি ওয়াক্থু। রাতুল বমি করার ভান করে চলে যেতে নিলেই পিছু থেকে ইয়ামিন ডেকে ওঠে। রাতুলের এমন বমির ভাব তার আত্মসম্মানে লেগেছে খুব, তাই পিছুন ডেকে এনেছে। কি, মায়ের পেটে ৯ মাস গোসল ছাড়া ছিলি, ওই সময় ঘেন্না লাগেনি? ৯ মাস গোসল ছাড়া থাকতে পারলে এখন একদিন গোসল না করলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ইয়ামিনের এমন যুক্তি শুনে রাতুল ফোঁস করে শ্বাস টেনে বলে, সালা আবাল, বউয়ের সাথে ইটিস পিটিস করে গোসল করে না, আইসে উল্টাপাল্টা যুক্তি মারাইতে। আম্মা মারিয়া তোমার কপাল পুড়ছে গো, এমন কাচ্ছর জামাই পেয়ে। রাতুল নাক ছিটকে বের হয়ে গেল। আজ মারিয়া আর ইয়ামিনের রিসেপশন। পারিবারিকভাবেই একটা আয়োজনের ব্যবস্থা করেছে আবরার। গ্রাম থেকে মারিয়ার বাবা মা আসবে আজকে।
অনুষ্ঠানের জন্য মাইমুনা বেগম আর মিলন সাহেবকেও যেতে দেয়নি আবরার। বাগানের দক্ষিণ দিকে সুন্দর সরে সাজিয়েছে, তার ভিতরে খাবার দাবারের ব্যবস্থা করেছে। আশপাশে নানান রঙের ফুল আর বিভিন্ন রঙের রঙিন লাইট দিয়ে সাজিয়েছে সুন্দর করে। দুপুর 12টার ভেতরে সকল আয়োজনে শেষ করেছে আবরার। সাথে রাতুল, ইয়ামিন, ওয়াফিও ছিল। আবরার তাকায় রাতুল তেমন বাদরামি করতে পারেনি, বাদরামি করার একটা সুযোগ খুঁজতেছে। আনায়া কোমরে হাত দিয়ে নিচে বাগানের দিকে এগিয়ে আসে, সাথে আয়েশা বেগম আর মাহমুদা বেগম তিনজন কথা বলতে বলতে এগিয়ে আসে। আয়েশা বেগম তড়িগড়ি করে ছেলের নিকট এগিয়ে যায়। উনারা ঢাকায় চলে এসেছে, কাউকে পাঠানোই তো তুই এগো, মারিয়ার বাবা মা। আয়েশা বেগম কথা শেষ করতে পারেনি, তার আগেই রাতুল লাফিয়ে ওঠে। দাদু আমি যাব, আমি। আয়েশা বেগম কিছু বলেনি, আবরারও ইশারা করে যেতে। রাতুল বড় বড় পা ফেলে নাচতে নাচতে বের হয়ে যায়। আবরার হাতের কাজ রেখে এগিয়ে আসে আনায়ার নিকট। নিচে আসাটা কি খুব দরকার ছিল? আনায়া মাথাটা নিচু করে মিনমিনে গলায় বলে। রুমে একা একা লাগে, বোরিং লাগে খুব। আবরার ভ্রুকুচকে তাকায়। তোমার সব বান্ধবীদের রেখে এসেছি তো। সকল মানুষের ভিড়েও আপনাকে ছাড়া একা লাগে আমার। আবরার ইয়ামিনের ওপরে খাবারের দায়িত্ব দিয়ে আনায়ার কাঁধ চড়িয়ে ধরে উপরের দিকে এগিয়ে যায়। মেহমান চলে আসলেই আবরার ব্যস্ত হয়ে পড়বে, তাই এই সুযোগটা দুইজন একা কাটাবে, তার সাথে আনায়াকে খাওয়াতে হবে। মেয়েটা কিছু খায় না, সকাল থেকে এখন পর্যন্ত 1 গ্লাস দুধ আর 1 কাপ চা খেয়ে রয়েছে। আবরার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আয়শাকে খাবার পাঠাতে বলে। আবরার রুমের দিকে পা রাখতেই সাদিয়া, রশ্মি, ওয়াজিহা সবাই বেরিয়ে যায়, উদ্দেশ্যে মারিয়ার রুম, মেয়েটাকে সাজাতে হবে। আবরার আনায়াকে খাটের কোণে বসিয়ে পায়ের কাছে বসে পড়ে, মুখ ঝুঁকে পরপর কয়েকটা চুমু বসায় পেটে। আনায়া মুচকি হেসে ওঠে। পরম আবেশে চোখ বেয়ে দুফোঁটা পানি পড়াতেই আবরার উঠে দাঁড়ায়। ললাটে গম্ভীর চুম্বন এঁকে চোখের পানি মুছে মাথা চেপে ধরে বুকে। তোমার চোখের পানি সহ্য করতে পারি না আমি। আমার জন্য অনেক অপচয় করেছ এই অমূল্য সম্পদ। প্লিজ পাখি, আর কান্না করো না, নয়তো আমি শেষ হয়ে যাব। আনায়া আবরারের কথায় ফুপিয়ে ওঠে। আবরার চোখের চুমু খেয়ে বেরিয়ে আসে, খাবারের প্লেট হাতে নিয়ে আবার রুমে প্রবেশ করে। আনায়া খাবার থেকে নাক মুখ কুচকে ফেলে। খাবো না আমি, প্লিজ জোরে করবেন না, নয়তো সকলে যা খেয়েছি সব বেরিয়ে আসবে। আবরার হাতের ইশারায় বয়াম দেখায়। খেয়ে এই বয়াম থেকে কিছু আচার খেয়ে নিও, তাহলেই ঠিক হয়ে যাবে। আর যখন গা গুলিয়ে আসবে তখন আচার পুড়ে নিল মুখে। আনায়া আর কিছু বলে না। খাবার খাওয়ার অনীহা প্রকাশ করলেও আবরার জোর করে খাওয়াবে, তাই চুপচাপ বসে আবরারের হাতে খেয়ে যাচ্ছে। মহাকালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে মজিদ মিয়া আর রেহানা বেগম। জীবনের প্রথমবার ঢাকা শহরে আসা তাদের। ঘুরে ঘুরে আশেপাশে সব দেখছে, কিছু চেনা জানা নেয়। হাতের ব্যাগটা বগলদাবা করে রেখেছে, যেন ছিনতাইকারী ছিনতাই করতে না পারে। রেহানা বেগম হাতের বাটন ফোনটা দিয়ে কল দিবে এই মুহূর্তে একটা ছেলে দৌড়ে আসে। আরে নানা নানু, কেমন আছো? সরি অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য। মজিদ মিয়া হবলার মতো তাকিয়ে রয়েছে। এই দামড়া ছেলে তাকে নানা বলছে কেন? বিয়ের দিন তো এই ছেলেটা চাচা চাচা করেছে, তাহলে আজ হঠাৎ সুর পরিবর্তন হওয়ার কারণটা খুঁজে পাচ্ছে না মজিদ মিয়া। কি বাপ, নানা কেডা? কারে নানা ডাকবার লাগছ? কেডা আবার? তুমু? মজিদ মিয়া আর রেহানা বেগমের মাথা ঘুরছে এই ছেলের কথা শুনে। রাতুল তাদের অবস্থান বুঝে গাড়িতেই তোলে, নয়তো যখন তখন জ্ঞান হারাতে পারে এই লোক। যেখানে বলিষ্ঠ দেহের মানুষ তার কথায় জ্ঞান হারিয়ে ফেলে, এখন তো এই মজিদ মিয়া। রাতুল মনে মনে নিজেকে কয়েকবার বাবা দিয়েছে এই প্রতিভার জন্য। সুযোগ পেলে একটা ট্রেনিং সেন্টার খোলার চেষ্টা করবে, যেন ফ্রিতে মানুষকে বোকা বাঁধতে পারে। চলবে।